এক বছর আগের এই দিনে তরুণ শিক্ষার্থীদের কণ্ঠে যে স্লোগান উঠেছিল সেটি পরবর্তী ৩৬ দিনে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার পতন ঘটায়। যে রক্তক্ষয়ী অভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন সহস্রাধিক মানুষ, হাত পা চোখ হারানো সহ আহত হয়েছেন অন্তত ২০,০০০ ছাত্র জনতা। বছর ঘুরে আবারও ফিরে এলো জুলাই, কিন্তু যে স্বপ্ন নিয়ে তরুণরা গুলির মুখে দাঁড়িয়েছিলেন গত এক বছর তার কতটা বাস্তবায়ন হলো সেটি নিয়ে খোদ আন্দোলনকারীদের মধ্যেই প্রশ্ন উঠছে। বৈষম্য ও অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যে তরুণরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদের অনেকেই গত এক বছরে নানা বিতর্কে জড়িয়েছেন। এমনকি আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণরা নানা গ্রুপ উপগ্রুপে বিভক্ত হয়ে পড়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও এখনও বাংলাদেশের শাসন ব্যবস্থা পুরনো বন্দোবস্তেই ঘুরপাক খাচ্ছে। রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি স্তরে আঁকড়ে থাকা ঘুষ, দুর্নীতি ও আমলাতন্ত্রেরও অবসান হয়নি। শেখ হাসিনার দিয়ে যাওয়া ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট শেষ দিন পর্যন্ত টেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা সরকার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য যে বাজেট ঘোষণা করেছে সেটাও আগের সরকারের মতোই গতানুগতিক বলে সমালোচনা রয়েছে। বাজেট প্রণয়ন সহ অর্থনীতির নীতি কৌশল প্রণয়নে এখনও প্রাধান্য পাচ্ছে আইএমএফের চাপিয়ে দেওয়া শর্ত। এই শর্ত পূরণ করতে গিয়ে দেশে ব্যাংক ঋণের সুদ হার প্রায় দ্বিগুণ হয়েছে। বেসরকারি খাতের বিনিয়োগে নেমে এসেছে স্থবিরতা। বেকারত্ব, বৈষম্য ও দারিদ্র্য আরও জেঁকে বসছে। আইএমএফ থেকে ঋণ নেয়ার জন্য পতিত হাসিনা সরকারই বাছ বিচার ছাড়াই এসব শর্ত মেনে নিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের একজন আক্তার হোসেন, বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব পদে থাকা এ তরুণ রাজনৈতিক নেতা বণিক বার্তাকে বলেন, অভ্যুত্থান পরবর্তী এক বছরে অর্জন আছে, তবে প্রত্যাশার এখনো অনেক বাকি। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলাম, কিন্তু বৈষম্যহীন বাংলাদেশ এখনো অর্জিত হয়নি। নতুন বন্দোবস্তের জন্য অন্তর্বর্তী সরকার নানা সংস্কার কার্যক্রমের উদ্যোগ নিয়েছে, যেগুলো এখনো বাস্তবায়ন হয়নি। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গত বছরের ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। প্রায় ১১ মাস হতে চললেও এখনো গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণের মতো দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। শিক্ষার্থীরা এখনো পুরোপুরি পড়ালেখার টেবিলে ফিরে যায়নি। অভ্যুত্থান পরবর্তী সময়ে নিয়োগ পাওয়া ২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদচ্যুত হয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্তমানে প্রশাসনের মুখোমুখি দাঁড়িয়েছেন। দৃশ্যমান পরিবর্তন দেখা যায়নি স্বাস্থ্য খাতেও। ডলারের বাজারের স্থিতিশীলতা, রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধি ও উন্নয়ন সহযোগীদের ঋণে ভর করে রিজার্ভ কিছুটা বাড়লেও দেশের অর্থনীতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। গত মে মাসেও দেশের মূল্যস্ফীতির হার ছিল ৯%-এর বেশি। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হারও এখন মাত্র ৭.৫%, যা মুদ্রানীতিতে ঘোষিত লক্ষ্যের তুলনায় অন্তত ২.৫% কম। অর্থনীতির মতো বিশৃঙ্খল অবস্থায় আছে রাজনীতিও। জাতীয় নির্বাচন ও আগামী রাষ্ট্র ক্ষমতার ধরন নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভাজন ক্রমশ বাড়ছে। সচিবালয় বিক্ষোভ, আন্দোলনের পর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরেও নজিরবিহীন বিক্ষোভ ও কর্মবিরতি দেখা গেছে। লেখক ও গবেষক আলতাফ পারভেজ মনে করেন, অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের স্পিরিটকে খুব নগণ্য পরিমাণে ধারণ করে এগিয়েছে। বণিক বার্তাকে তিনি বলেন, সংস্কারের জন্য ঐক্যবদ্ধ থেকে দেশের নানাবিধ সংস্কার করা অভ্যুত্থানের একটি বড় দাবি ছিল, কিন্তু দেখা গেল সরকার গঠনের পরদিন থেকেই অভ্যুত্থানের শক্তিগুলো ভেঙে একে অপরের বিরুদ্ধে বক্তৃতা বিবৃতি দিতে শুরু করেছে। এটি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ঐক্য প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা অদূর ভবিষ্যতেও দেখা যাচ্ছে না। ন্যায্য সমাজ গড়াও ছিল এই অভ্যুত্থানের অন্যতম একটি দাবি, কিন্তু সেটিও হয়নি। অভ্যুত্থানে অংশ নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নারীরা দূরে সরে যাওয়ায় অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠাও হয়ে ওঠেনি। কৃষক ও শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের কোনো পদক্ষেপও নিতে দেখা যায়নি। অভ্যুত্থানের একটি বড় আকাঙ্ক্ষা ছিল সচিবালয় কেন্দ্রিক রাষ্ট্রযন্ত্রের সংস্কার, কিন্তু অভ্যুত্থানের প্রধান শক্তি সচিবালয়মুখী হয়ে গেছে। গত এক বছর সে কেন্দ্রিকই থেকে গেছে। প্রশাসনে বদলি ছাড়া কোনো ধরনের সংস্কার হয়নি। কাঠামোগত পরিবর্তন, বিকেন্দ্রীকরণ এবং জনগণের কাছে জবাবদিহি বাড়ানোর মতো কিছুই প্রশাসনে দেখা যায়নি। পুলিশ বাহিনী কিংবা আমলাতন্ত্র সংস্কার বিষয় নিয়ে কোনো আলোচনা এখন আর হচ্ছে না। বিশেষ ক্ষমতা আইনের মতো আইনও এখনও থেকে গেছে। এই আইনের ব্যবহারও আমরা এখন দেখছি। সার্বিক বিচারে অভ্যুত্থানের চেতনায় এ সরকার চলছে বলে আমরা বলতে পারছি না, আর ভবিষ্যতে ভালো কিছু আমি দেখি না। অভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে সবচেয়ে মৌলিক দাবি ছিল জুলাই আন্দোলনে নিহতদের তালিকা তৈরি, যথাযথ ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, কিন্তু মৌলিক এ দাবিও এখনও পূরণ করতে পারেনি সরকার। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ এখনও সরকারের তরফে স্বস্তির বার্তা পায়নি বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এ নির্বাহী পরিচালক বণিক বার্তাকে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ছিল মূল্যস্ফীতি কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেয়া
কিন্তু এ কাজে সরকার এখন পর্যন্ত সফল হতে পারেনি। বিরাজমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট অতীতের লিগ্যাসি। কয়েক বছর ধরেই দেশের অর্থনীতিতে নানামুখী সংকট চলছিল। এখন যেসব সংকট প্রকট আকারে দেখা যাচ্ছে সেগুলো অতীতের লিগ্যাসি। ডলার সংকট, রিজার্ভের ক্ষয়, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ খরা, রাজস্ব ঘাটতি, সরকারের ঋণের বোঝা, ব্যাংক খাতের দুর্দশা, বিদ্যুৎ জ্বালানি খাতের লুটপাট, অব্যবস্থাপনা সহ বিভিন্ন সংকটে অর্থনীতি হাবুডুবু খাচ্ছিল। পাশাপাশি রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাও শূন্যের কোঠায় নেমে এসেছিল। এসব কারণে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। গত 15 বছরে আমাদের সব প্রতিষ্ঠানই ধ্বংস হয়ে গেছে। এ কারণে এখানে সরকারের যে কোনো উদ্যোগের ফল পেতে সময় লাগবে।